ন্যাশনাল ম্যালেরিয়া ইরাডিকেশন প্রোগ্রামে বলা হয় এনি ফিভার শুড বি ট্রিটেড অ্যাজ ম্যালেরিয়া। যে কোনো জ্বরকেই ম্যালেরিয়া হিসেবে রাখা হবে, কোনো নির্দিষ্ট কোনো লক্ষণ থাকে না। সিভিয়ার ম্যালেরিয়া কাকে বলে? যেখানে কোনো স্পেসিফিক নির্দিষ্ট কোনো অর্গ্যান আমাদের শরীরের অর্গ্যান সিস্টেমকে এফেক্ট করে এবং তার ফলে তার বিশেষ অতিরিক্ত লক্ষণ দেখা যায়। যেমন ধরুন একটা বাচ্চার খিঁচুনি নিয়ে চললেন, অতিরিক্ত জ্বর এবং খিঁচুনি, ম্যালেরিয়া হতে পারে, সেরিব্রাল ম্যালেরিয়া। একদম ম্যালেরিয়া জ্বর নিয়ে এসছে এবং তার সঙ্গে তার হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে, ম্যালেরিয়া উইথ শক, এটাকে অ্যালজিড ম্যালেরিয়া বলে। গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল ম্যালেরিয়া হয় সিভিয়ার ভমিটিং নিয়ে। এভাবে বিভিন্ন রকম ধরনের ম্যালেরিয়া হয়। অতএব কেবল অ্যানোফিলিস মশাই হচ্ছে ম্যালেরিয়া জীবাণু বহন করে এবং ওই ধরনের মশা পার্টিকুলারলি ফিমেল মস্কিটো, তো তারা হচ্ছে মশার মানুষের শরীরে ছড়াতে হেল্প করে। অতএব সব মশা কামড়ালেই ম্যালেরিয়া হবে এরকম। প্রথম কথা হচ্ছে জ্বর। খুব কম পেশেন্টই আছে যারা একদম সিভিয়ার ম্যালেরিয়া নিয়ে সাডেন প্রেজেন্ট করলো। তাহলে জ্বরের জন্য আপনাকে এগুলোকে বলা হয় সাপোর্টিভ ম্যানেজমেন্ট। তাকে জ্বরের চিকিৎসা দিতে হবে, জ্বরের জন্য প্যারাসিটামল বা এই ধরনের জ্বর কমানোর যে ব্যবস্থা আছে। বাড়িতে যদি ওষুধ না থাকে, এটাকে বলা হয় লিউকওয়ার্ম স্পঞ্জিং। একটু কুসুম গরম জল করে তাকে স্পঞ্জিং করে দিন, তাতেও জ্বর কমবে। গায়ের জামা কাপড় কমিয়ে দিন, যত বেশি জামা কাপড় পরে থাকবেন তত হিট ডিসিপেশন হবে না, হিট লস হবে না, জ্বর তাড়াতাড়ি বাড়তে থাকবে। একটু ফ্যানটা চালিয়ে দিলেন, তাতে হিট লস হবে, তাতে জ্বরটা চট করে বাড়বে না। এগুলো হচ্ছে বিভিন্ন জ্বর কমানোর বাড়ির ব্যবস্থা। আজ আমরা কথা বলবো বাচ্চাদের ম্যালেরিয়া সম্পর্কে। বাচ্চাদের ম্যালেরিয়া হলে কি ধরনের রিয়াকশন থাকে, কি চিকিৎসা, এই সব কিছুই নিয়ে। নমস্কার, আমি মৌপ্রিয়া এবং আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন গৌরীদেবী হসপিটালসের পিডিয়াট্রিক ডিপার্টমেন্টের হেড অব দ্য ডিপার্টমেন্ট ডক্টর কৃপাসিন্ধু চ্যাটার্জি। স্যার, আপনাকে অনেক অনেক স্বাগত। আমি কৃপাসিন্ধু চ্যাটার্জি, গৌরীদেবী মেডিকেল কলেজের আমি পিডিয়াট্রিক্সের হেড। আপনাদের কাছে এইভাবে আসতে পেরে আমার খুব ভালো লাগছে। স্যার, আজ ম্যালেরিয়া সম্পর্কে জানবো। ম্যালেরিয়া কিভাবে ছড়ায় এবং কি থেকে ম্যালেরিয়া হয়, এগুলো তো জানা আমাদের প্রয়োজন রয়েছে। তো মশা কামড়ালেই কি ম্যালেরিয়া হয়, নাকি বিশেষ কোনো মশা রয়েছে? ও ট্যাগলাইনটা এটা দিয়েই শুরু করা যাক, মশা কামড়ালেই কি ম্যালেরিয়া হয়? হ্যাঁ। না, মশা কামড়ালেই ম্যালেরিয়া হয় না। প্রথম কথা হচ্ছে যে সেই মশার শরীরে ম্যালেরিয়া জীবাণু থাকতে হবে, যে সেটা মানুষের শরীরে ছড়াবে। যদি থাকে তাহলে হওয়ার সম্ভাবনা আছে। এবার মশা অনেক ধরনের আছে, সব মশাই কিন্তু ম্যালেরিয়া হয় না। যেমন দেখে বোঝা শক্ত, যারা এপিডেমিওলজিস্ট তারা বুঝতে পারবেন। অ্যানোফিলিস মস্কিটো মশা এক ধরনের আছে যার থেকে ম্যালেরিয়া হয়। কিউলেক্স থেকে আবার আমাদের এখানে যেটা কমন রোগ জাপানিজ এনকেফেলাইটিস হয়। এডিস মস্কিটোর নাম এখন বোধহয় সবাই শুনেছে, কারণ এর থেকে ডেঙ্গু হয়। এডিসের আরেকটা নাম হচ্ছে টাইগার মস্কিটো, কারণ কি জানেন তো, গায়ে স্ট্রাইপ থাকে, বাঘের গায়ে ছাপের মতো, তো যার জন্য একে টাইগার মস্কিটো বলে। অতএব কেবল অ্যানোফিলিস মশাই হচ্ছে ম্যালেরিয়া জীবাণু বহন করে এবং ওই ধরনের মশা পার্টিকুলারলি ফিমেল মস্কিটো, তো তারা হচ্ছে মশার মানুষের শরীরে ছড়াতে হেল্প করে। অতএব সব মশা কামড়ালেই ম্যালেরিয়া হবে এর কোনো মানে নেই। বাচ্চাদের ম্যালেরিয়া হলে কি কি লক্ষণ দেখে আমরা বুঝবো যে বাচ্চাটির ম্যালেরিয়া হয়ে গেছে? এখন ম্যালেরিয়া হচ্ছে এমন একটা রোগ যেটা আমরা সবসময় ভাবি যে ম্যালেরিয়া হলে জ্বর হবে। তো কমন যেগুলো আনকমপ্লিকেটেড, একটা বলা হয় আনকমপ্লিকেটেড ম্যালেরিয়া, আর একটা বলা হয় কমপ্লিকেটেড ম্যালেরিয়া, যার একটা অংশ হচ্ছে সিভিয়ার ম্যালেরিয়া। তো আনকমপ্লিকেটেড ম্যালেরিয়ায় যে ধরনের জ্বরটা হয়, আগেকার দিনে যেরকম কনসেপ্ট ছিল যে কাঁপুনি দিয়ে জ্বর আসবে, জ্বরের সঙ্গে কাঁপুনি থাকবে, ঠক ঠক করে কাঁপবে, সেটাকে ম্যালেরিয়া বলে, সেই জিনিসগুলো কিন্তু আস্তে আস্তে চলে যাচ্ছে। তার সবচেয়ে বড় কারণ হচ্ছে যে বারবার ম্যালেরিয়ার জীবাণু ছড়ানোর ফলে আমাদের শরীরে একটা কিছুটা অংশের ইমিউনিটি, ম্যালেরিয়ার বিরুদ্ধে রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরি হয়ে থাকে। তার ফলে নতুন করে যখন মশা এসে কামড়ায় তখন ফুল ব্লোন পিকচার, সঠিক যেভাবে হওয়া উচিত পুরোটা আসে না, পার্সিয়াল রোগের লক্ষণ আছে। তো যার জন্যে এখন আমাদের ন্যাশনাল সরকারিভাবে যেটা সারা ভারতে চলছে তাকে বলা হয় ন্যাশনাল ম্যালেরিয়া ইরাডিকেশন প্রোগ্রাম।
ন্যাশনাল ম্যালেরিয়া ইরাডিকেশন প্রোগ্রামে বলা হয় এনি ফিভার শুড বি ট্রিটেড অ্যাজ ম্যালেরিয়া, যে কোনো জ্বরকেই ম্যালেরিয়া হিসেবে রাখা হবে, কোনো নির্দিষ্ট কোনো লক্ষণ থাকে না। এইবার যদি আপনি বলেন সিভিয়ার ম্যালেরিয়া, হ্যাঁ তার লক্ষণগুলো আলাদা। সিভিয়ার ম্যালেরিয়া কাকে বলে? যেখানে কোনো স্পেসিফিক নির্দিষ্ট কোনো অর্গ্যান আমাদের শরীরের অর্গ্যান সিস্টেমকে এফেক্ট করে এবং তার ফলে তার বিশেষ অতিরিক্ত লক্ষণ দেখা যায়। যেমন ধরুন একটা বাচ্চার খিঁচুনি নিয়ে চললেন, খুব অতিরিক্ত জ্বর এবং খিঁচুনি, ম্যালেরিয়া হতে পারে, সেরিব্রাল ম্যালেরিয়া। একদম ম্যালেরিয়া জ্বর নিয়ে এসছে এবং তার সঙ্গে তার হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে, ম্যালেরিয়া উইথ শক, এটাকে অ্যালজিড ম্যালেরিয়া বলে। গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল ম্যালেরিয়া হয় সিভিয়ার ভমিটিং দিয়ে। এভাবে বিভিন্ন রকম ধরনের ম্যালেরিয়া হয়, তো এগুলোকে বলা হয় সিভিয়ার ম্যালেরিয়া। তো এই রকম লক্ষণ থাকে। অতএব যতক্ষণ না আপনি রক্ত পরীক্ষা করে ম্যালেরিয়া পাচ্ছেন, যেরকম ছিল কোভিডে আপনি ভাবছেন কোভিড, কিন্তু যতক্ষণ না থ্রোট সোয়াব করে আরটিপিসিআর পজিটিভ হচ্ছে কোভিড বলা হতো না, তেমনি আপনি ম্যালেরিয়া সন্দেহ করতে পারেন, কিন্তু ম্যালেরিয়া প্রমাণ হবে রক্ত পরীক্ষার পরে। আপনি সিভিয়ার ম্যালেরিয়া বললেন, তো সেরিব্রাল ম্যালেরিয়ার লক্ষণগুলি কি কি? সেরিব্রাল ম্যালেরিয়া হচ্ছে এক ধরনের সিভিয়ার ম্যালেরিয়া। যখন ম্যালেরিয়ার জীবাণু এবং তার এফেক্ট, তার অবস্থা ব্রেনের মধ্যে পৌঁছে যায় এবং তার ফলে তার ব্রেনের কাজের বিঘ্ন ঘটায়, মানে প্রপার ফাংশন করে না, তখন তাকে সেরিব্রাল ম্যালেরিয়া বলে। এবার যেমন ধরুন কি হতে পারে, প্রথম দিকে কি হয়, তার ভালো লাগে না, লেথার্জিক, কিছু ভালো লাগছে না, শুয়ে পড়ি, উঠবো না, এটা একটা। তার নেক্সট স্টেপ হচ্ছে ইরিটেবল, সে একটুতেই চেঁচামেচি করছে, ঘিন ঘিন করে যাচ্ছে। বাচ্চার ক্ষেত্রে বলছি, বাচ্চা তো বড়দের মতো এক্সপ্রেস করতে পারে না, অতিরিক্ত কেঁদে যাচ্ছে জ্বরের সঙ্গে, এটা একটা লক্ষণ হতে পারে। তারপরের স্টেপ হচ্ছে খিঁচুনি, তারপরের স্টেপ হচ্ছে তার প্যারালিসিস বা এই ধরনের এগুলো, এই সবকটাই কিন্তু সেরিব্রাল ম্যালেরিয়ার মধ্যে পড়ে। যাতে ম্যালেরিয়া না হয় তার জন্য প্রিকশন কি কি নেওয়া উচিত? ম্যালেরিয়া না হওয়ার জন্যে এখন কারণ বলতে গেলে প্রচুর হয়ে যাবে। যেমন ধরুন আমরা কী করে ম্যালেরিয়া আটকাবেন? আপনি বন জঙ্গল কেটে বাড়ি করে ফেললেন, তাহলে মশাগুলো যে জায়গায় থাকার কথা, মশারা বলছে আমরা কোথায় থাকবো, মানুষকে কামড়াই, তাহলে ম্যালেরিয়া বাড়বে। তো র্যাপিড আরবানাইজেশন যেটা বলে, এটা একটা ইম্পর্টেন্ট কারণ এটা। আর ডে টু ডে প্রত্যেক দিনের আমাদের স্বাভাবিক কাজকর্মের মধ্যে আমরা কিভাবে ম্যালেরিয়া আটকাতে পারি, খুব সিম্পল কিছু উপায় আছে। যেমন ধরুন এই যে ফুল শার্ট, তাহলে কি মশা কামড়ানোর জায়গাটা কমে যাবে হাফ শার্ট পরার থেকে। পুরো প্যান্ট যদি পরে থাকেন, পা যদি কাভার থাকে, তো বডি এরিয়া যতটা কাভার থাকবে তো মশা কামড়ানোর সম্ভাবনা কম। দ্বিতীয় হচ্ছে যে খুব ইম্পর্টেন্ট লাইফস্টাইল, আমাদের দিন যাচ্ছে, আমরা যত আধুনিক হচ্ছি, মশারির ব্যবহার তত কমছে। হ্যাঁ, আমরা গুড নাইট লাগিয়ে দিয়ে বা ওই ধরনের জিনিস রেপিলেন্ট লাগিয়ে দিয়ে শুয়ে পড়ি, মশা কামড়ানো কিন্তু আটকায় না। তো মশারির ব্যবহার হচ্ছে একমাত্র, এটা খুব ইম্পর্টেন্ট। যে থার্ড হচ্ছে যে কিছু মসকুইটো রেপেলেন্ট পাওয়া যায় বলে, যেগুলো ক্রিমের মতো পাওয়া যায়। যারা এটা মেনলি ব্যবহার করে কারা বলুন তো? 7 দিনের জন্য এমন একটা জায়গায় যাবে মসকুইটো ইনফেক্টেড এরিয়া, তো সে তার সঙ্গে এগুলো লাগিয়ে নিলে কি মশা চট করে এসে কামড়াবে না। তো এগুলোকে বলে মসকুইটো রিপেলেন্ট। হ্যাঁ, তো এই ধরনের বিভিন্ন রকম ব্যবস্থা আছে। আর কিছু মশার, যেমন ধরুন আমাদের কিভাবে জানতে হয় মশা কোনখানে বাড়ে। যেমন নোংরা জল, আমরা যদি ড্রেনের জল জমতে দিই, আমরা মশার বংশবৃদ্ধি করব, তাহলে ড্রেন যাতে পরিষ্কার থাকে সেটা দেখতে হবে, আশপাশটা যাতে পরিষ্কার থাকে সেটা দেখতে হবে। আবার এডিস মস্কুইটো মানে যেটা ডেঙ্গু করে, সে আবার পরিষ্কার জল ছাড়া, খুব ভদ্রলোক, পরিষ্কার জল ছাড়া সে থাকে না। তো বাড়ির ফ্লাওয়ার ভাসের যে জল, বাড়িতে 1 গ্লাস জল রেখে দিয়েছেন 7 দিন ধরে, বাড়িতে ছোট একটা টব বানিয়েছেন যাতে আপনি পদ্ম গাছ চাষ করবেন, সেখানে কিন্তু এডিস মস্কুইটো হবে। অতএব ওই জল জমা চলবে না। দেখবেন ওই ডেঙ্গুর আউটব্রেকের সময় ইভেন মিউনিসিপ্যালিটি থেকেও বলে বাড়িতে টায়ার রাখবেন না, টায়ারে জল রাখবেন না, জল জমিয়ে রাখবেন না, ফ্লাওয়ার ভাসের জল রোজ পাল্টে দিন, রেখে দেবেন না। তো এই ধরনের বিভিন্ন মশার তার থাকার জায়গাটা পুরোপুরি আলাদা। কিছু মশা আছে দেখবেন বাড়ির ক্র্যাকস অ্যান্ড সার্ভিসেস, মানে ছোটো ছোটো ফাটাফাটির মধ্যে দিয়ে থাকে, তাহলে অত বাড়ির সেই রিপেয়ারিংটাও একটা ইম্পর্টেন্ট ইস্যু। তো
তো এই সমস্ত বিভিন্নভাবে আমরা মশা কামড়ানো আটকাতে পারি, এবং মশা কামড়ানো আটকালেই মশার বংশবৃদ্ধি কমবে। মশা কামড়ানোর পর যদি ম্যালেরিয়া হচ্ছে তাহলে তার চিকিৎসা কিভাবে করেন আপনারা? এটা দু ধরনের চিকিৎসা। তো প্রথম কথা হচ্ছে যে মানুষ কেন ম্যালেরিয়া বা ওই ধরনের রোগের জন্য চিকিৎসার জন্য যায়। প্রথম কথা হচ্ছে জ্বর। খুব কম পেশেন্টই আছে যারা একদম সিভিয়ার ম্যালেরিয়া নিয়ে সাডেন প্রেজেন্ট করলো। তাহলে জ্বরের জন্য আপনাকে এগুলোকে বলা হয় সাপোর্টিভ ম্যানেজমেন্ট। তাকে জ্বরের চিকিৎসা দিতে হবে, জ্বরের জন্য প্যারাসিটামল বা এই ধরনের জ্বর কমানোর যে ব্যবস্থা আছে। বাড়িতে যদি ওষুধ না থাকে, এটাকে বলে লিউকওয়ার্ম স্পঞ্জিং, একটু কুসুম গরম জল করে তাকে স্পঞ্জিং করে দিন, তাতেও জ্বর কমবে। গায়ের জামা কাপড় কমিয়ে দিন, যত বেশি জামা কাপড় পরে থাকবেন তত হিট ডিসিপেশন হবে না, হিট লস হবে না, জ্বর তাড়াতাড়ি বাড়তে থাকবে। একটু ফ্যানটা চালিয়ে দিলেন, তাতে হিট লস হবে, তাতে জ্বরটা চট করে বাড়বে না। এগুলো হচ্ছে বিভিন্ন জ্বর কমানোর বাড়ির ব্যবস্থা। এবার জ্বর যখন চলতে রইল তখন তো আপনাকে উপযুক্ত জায়গায় আপনার কাছাকাছি যেখানে দেখানোর পরামর্শ নিতে হবে, তারপর তার পরীক্ষা হবে, পরীক্ষা করে যদি দেখা যায় ম্যালেরিয়া, তখন ম্যালেরিয়ার চিকিৎসা দিতে হবে। সেটা তো হেলথ সেন্টার বা সময় রকম জায়গাতেই হবে। কিন্তু বাড়িতে আপনারা যেটা করতে পারেন সেটা হচ্ছে জ্বর কমানো, ওষুধ ছাড়া জ্বর কমানো। আরেকটা ইম্পর্টেন্ট ইস্যু যেটা অনেক সময় আমরা বুঝিয়ে দিই, যে জ্বর হলে মানুষের ভালো লাগছে না, ঝিমিয়ে যাচ্ছে, একটু শুয়ে পড়ি, এই যে দুর্বলতা, এই দুর্বলতার একটা বড় কারণ হচ্ছে জ্বরের সঙ্গে ফ্লুইড লস, আর তার সঙ্গে ইলেকট্রোলাইট, যে শরীরে জলের মধ্যে যে নুন চিনি যেগুলো থাকে সেইগুলো লস। সেগুলো আটকানোর জন্য ওআরএস খাওয়ানো কিন্তু একটা ইম্পর্টেন্ট ইস্যু। আপনারা যদি সঠিকভাবে, বাড়িতে ওআরএস না থাকলেও হবে, নুন আর চিনি করে বাইরের লোক এলে শরবত দেন না গ্রীষ্মকালে, ওটাও এক ধরনের ওআরএস। তো ওআরএস যদি খাওয়ান এবং ইউরিন ভলিউম, পেচ্ছাপটা যদি ঠিকঠাক থাকে, তাহলে চট করে বাচ্চা ঝিমিয়ে যাবে না। এবং তারপরে আপনি তো ডাক্তারের কাছে অ্যাডভাইস নেবেন, সেটা তো পরের ব্যাপার রইল। স্যার আপনাকে অনেক অনেক ধন্যবাদ। হ্যাঁ, নমস্কার। আপনারা শুনলেন আমাদের বিশেষজ্ঞ ঠিক কি বললেন। এই বিষয়ে যদি আপনাদের আরো কিছু জানার থাকে তাহলে আমাদের ইউটিউব চ্যানেল রয়েছে, সেখানে কমেন্ট করতে পারেন, অথবা আমাদের গৌরীদেবী হসপিটালসের হেল্পলাইন নাম্বার তো রয়েছেই, সেখানেও যোগাযোগ করতে পারেন। সুস্থ থাকুন, সতর্ক থাকুন। ধন্যবাদ।